আমন্ত্রণ রাতের বাংলায়, সঙ্গে আছি আমি ইরতিজান আসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বললেন তারেক রহমান। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা বাস্তবায়ন করবে। আইনসভা ও গণপরিষদ নির্বাচন একই সাথে চায় জাতীয় নাগরিক পার্টি, জানালো নাহিদ ইসলাম। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। এবং শাহবাগে ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধর্ষকদের ফাঁসির দাবিতে পল্টনে মশাল মিছিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে যাওয়া যাবে না। এমনটা ঘটলে দেশের সকল সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। তিনি বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। আমাদের যে রাজনীতি আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ। কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরো কিছু বিষয় উপস্থাপন করছি না? আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখবো? আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, এনসিপি একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায়। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষণের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে বিকেলে ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। অর্ণব নাসিরের প্রতিবেদন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গনগুলো। ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মঙ্গলবার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকার 30টি কলেজের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করার দাবি জানানো হয়। আমাদের এক নম্বর ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা, আর যাতে সামনের কোনো বছরে যাতে কোনো নারীকে ধর্ষণ না শিকার করা হয়। যারা ধর্ষণের শিকার হচ্ছে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের সুরক্ষিত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিক্ষোভকারীরা বলেন, ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রকে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দ্রুত বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করার কথাও বলেন তারা। সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। দ্রুত এবং প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেয়। এদিকে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ মোট 9 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে বাধার মুখে পড়েন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের প্ল্যাটফর্মের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে আহত হন বেশ কয়েকজন। চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা। নারী নির্যাতন ধর্ষণ প্রতিরোধ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় এই মশাল মিছিল। পরে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রমাণিত ধর্ষককে 3 মাসের মধ্যে ফাঁসি দিতে হবে।
একই সঙ্গে নারী নির্যাতন ধর্ষণ প্রতিরোধ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান তারা। নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মমিন মেহেদির সভাপতিত্বে এতে নতুন ধারার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমরা মা বোনদের পক্ষ থেকে বিচার চাই, ধর্ষকের বিচার করতে হবে, ধর্ষকদের 3 মাসের ভিতরে বিচার করতে হবে এবং ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একজন পুরুষ হিসেবে একজন মায়ের সম্মান যদি দিতে না পারি, একজন বোনের সম্মান যদি দিতে না পারি, তাহলে আমার পুরুষত্বের কি লাভ? বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। মঙ্গলবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বলেন, গ্যাসপ্রম 2012 সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং গ্যাস মজুতের অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। 2023 সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করে। প্রধান উপদেষ্টা ভোলায় 5টি কূপ খননের জন্য গ্যাসপ্রমের প্রয়োজনীয় প্রস্তুতির প্রশংসা করে বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। দেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, এখানে কতগুলো আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনের পদক্ষেপগুলো বিদেশের সঙ্গে জড়িত। সরকার চেষ্টা করছে দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে অর্থ ফেরানোর পথ উন্মুক্ত করতে। পাচার হওয়া অর্থের মধ্যে কয়েকশো কোটি ডলার এ বছরের মধ্যেই ফেরানো সম্ভব বলেও প্রত্যাশা করেন অর্থ উপদেষ্টা। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন ভিতরে আসো। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আর একটু বেটার জানতে পারবেন। ডক্টর ইউনূসের সুনামের কারণেই অনেক দেশ পাচারের অর্থ ফেরত দিতে চায় বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের নতুন বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। সে অনুযায়ী কাজ করছে সরকার। মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণের প্রথম দিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা এর আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন এক ব্রিফিংয়ে এসে। ইন্দোনেশিয়া সহ যেসব দেশ এমন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে, বাংলাদেশের অবস্থা এখন তার থেকেও নিচে। অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় পাচার হওয়া অর্থ ফেরত আনা সহ ব্যাংকিং খাত ঠিক করাকে অগ্রাধিকার ধরে কাজ শুরু করতে চান বলেও জানান তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের পর এসব অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের আস্থাবর সম্পত্তির হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানা গেছে। অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুদক। আদালতের আদেশের পর দুদক জানিয়েছে, শেখ হাসিনা ও তার বোন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদেরও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী এসব অ্যাকাউন্টে মোট 635 কোটি 14 লাখ টাকা পাওয়া গেছে। রাষ্ট্রপতিকে স্পিকার কর্তৃক শপথ পাঠ করানো কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি AK-M আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত। এর আগে গত 10 মার্চ রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন, তেমনি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়ানোর বিধান রাখার নির্দেশনা চাওয়া হয় ওই রিটে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2025 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2003 বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে। এতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 2003 সালে প্রদত্ত মরণোত্তর স্বাধীনতা পুরস্কার সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে 2016 সালে তৎকালীন সরকার বাতিল করে,
ওই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের ওই সিদ্ধান্ত বর্তমান সরকার গৃহীত করেছে। রাতের বাংলায় একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের ব্যবস্থা রাখার চিন্তা করছে সরকার, পদ্ধতি নিয়ে ভাবছে ইসি। বিরতির পর আবারও স্বাগত রাতের বাংলায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের প্রত্যাশা পূরণে প্রক্সি ভোটিং পদ্ধতি চালুর কথা ভাবছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশির পক্ষে দেশে অবস্থানরত একজন তার পক্ষে ভোট দিতে পারবেন। আর প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে, আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না, এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এবছর ফিতরা প্রদানের হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যবসায়ী এস.এম. গোলাম মুর্তজাকে মিথ্যা মামলায় হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন গোলাম মুর্তজার স্ত্রী নাদিরা মুর্তজা। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদেরকে একাধিকবার রান্না করা খাবার ও পানি সরবরাহ করেছেন তার স্বামী গোলাম মুর্তজা। ছাত্র জনতার পক্ষে সমর্থন দিয়ে আন্দোলন সফল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তিনি। অথচ মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। মামলা প্রত্যাহার ও ন্যায় বিচার পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ভুক্তভোগী পরিবারটি। সরজমিনে তদন্ত সাপেক্ষে একজন নিরপরাধ নিরীহ ব্যক্তির সম্মানহানি থেকে পরিত্রাণ সহ তার বিরুদ্ধে করা মিথ্যা মামলার প্রত্যাহার ও ন্যায় বিচার প্রাপ্তিকে আমাকে সহযোগিতা করুন। দেশের একমাত্র খেলাপি ঋণমুক্ত ব্যাংক হিসেবে পঞ্চম বর্ষে পদার্পণ করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বল্প সময়ে দেশব্যাপী 32টি শাখা, ক্রেডিট রেটিং সূচক A+, এমএসএমই উদ্যোক্তা বান্ধব ব্যাংক, 4টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা রয়েছে এই ব্যাংকের। এই পথচলায় ব্যাংকের পাশে থাকার জন্য সকল গ্রাহক শুভানুধ্যায়ীর প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SCCI-এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক KM আওলাদ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 1000 জনের অধিক সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার শেয়ারিং করেছে ইয়ুথ ফর বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে এই ইফতার শেয়ারিংয়ের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা জানান, 2009 সাল থেকে সামাজিক বিভিন্ন কার্যক্রমের যাত্রা শুরু করে ইতোমধ্যে 16 বছরের পথ অতিক্রম করেছে, যেখানে ইয়ুথ ফর বাংলাদেশের ডেইলি 10 মেম্বার ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ইফতার করার সুযোগ পায় অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুরা। এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড এলিটের নতুন আউটলেটে ঈদ প্রচারণা শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। হালিশহর বড়পোল মোড়ে আউটলেট পরিদর্শন করেন মেয়র। এই সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে কোয়ালিটিফুল কাপড় দিচ্ছে তারা। চমৎকার একটি উদ্যোগ নিয়ে এই শুরু হওয়া এলিটের যাত্রা অব্যাহত থাকুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট লাইফস্টাইল লিমিটেড ও এলিট লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান মামুন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস সহ অন্যরা। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয় সহ বিভিন্ন অভিযোগে চকবাজারে 4টি মামলায় 12,000 টাকা এবং কর্ণফুলী কমপ্লেক্সে 6টি মামলায় 14,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মহানগরীর চকবাজার এবং 2 নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। কর্ণফুলী কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব শাহরিয়ার ও তামজিদুর রহমান ইজাহারুল আহমেদ শিহাব। চট্টগ্রামের রাউজান পৌরসভার গহিরা 2 ও 3 নম্বর ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গহিরা হাই স্কুল মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবুল জাফর চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহেদুল হক সুমন, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম ও উপজেলা বিএনপি নেতা মিয়াজি মোহাম্মদ জাহাঙ্গীর সহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিয়াজ উদ্দিন চৌধুরী। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।